আমরা প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান সম্পূর্ণ করে আমরা চলেছি বেনারসের উদ্দেশ্যে, কারণ আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছি। যারা এখানে আসবেন অবশ্যই কাশী বিশ্বনাথ খুবই কাছে প্রয়াগরাজ থেকে, এবং রাম মন্দিরও খুবই কাছে এই প্রয়াগরাজ থেকে। তাই আমরা প্রয়াগরাজ থেকে বেরিয়ে পড়লাম, এই বন্দে ভারত ট্রেনটিতে উঠে পড়লাম প্রয়াগরাজ স্টেশন থেকে কাশী বিশ্বনাথ যাওয়ার জন্য। এই বেনারসের কাশী বিশ্বনাথ ভ্রমণটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কত খরচ, কোথায় পুজো দেবেন, কোন কোন দর্শনীয় স্থানগুলো আপনারা দেখবেন, সমস্ত কিছু এবং মন্দিরের অলৌকিক কাহিনী ব্যাখ্যা করা হচ্ছে এই ভ্রমণ কাহিনীতে। যখন এই ট্রেনটির মধ্যে উঠলাম তখন আমরা এই প্রয়াগরাজের মহাকুম্ভের যে মেলা, সেই মহাকুম্ভের মেলার উপর দিয়ে আমরা যাচ্ছি এবং আশপাশটা আমি একটু দেখে নিলাম। সত্যি মনটা ভরে গেল। আমি ট্রেনের জানলা থেকে একবার দেখে নিলাম মহাকুম্ভের সমস্ত জায়গাটি। ট্রেনটি মহাকুম্ভের উপর থেকে যাচ্ছে, আশেপাশে অনেক তাঁবু ছড়ানো ছিটানো রয়েছে। এই তাঁবুগুলোর মধ্যে বিভিন্ন পুণ্যার্থীরা রয়েছেন। সত্যি এই মেলাটাকে দর্শন করে আমাদের সত্যি ভালো লাগলো। অবশেষে আমাদের লাঞ্চ প্রোভাইড করলো বন্দে ভারত। আমরা লাঞ্চটা নিয়ে নিলাম। লাঞ্চটা সত্যি প্রত্যেকটা খাবার আমরা খুলে দেখলাম। ডাল করেছে, পনির করেছিল, রাইস এবং তার সাথে মিষ্টি, এই সমস্ত কিছু দিয়েছিল। তবে একটা কথা বলে রাখি, প্রয়াগরাজ থেকে কাশী বিশ্বনাথ যাওয়ার পথে এই বন্দে ভারতেতে ভেজ ছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না, নন ভেজ একদমই পাওয়া যায় না। তাই আমি ভেজই নিয়ে নিলাম, পনির, তার সাথে সবজি, ডাল এবং রাইস এবং মিষ্টি, তার সাথে দই, এগুলো প্রোভাইড করা হলো। আমরা খেতে খেতে পৌঁছে গেলাম বেনারস স্টেশনে। এই ট্রেনটি অ্যাকচুয়ালি প্রয়াগরাজ থেকে ছাড়ে বেলা 12:10 এবং পৌঁছে হচ্ছে 2টোর সময়, কিন্তু আমরা এই দিনটাতে ট্রেনটা 3 ঘন্টা লেট ছিল এবং ট্রেনটা 3:10 ছাড়ে প্রয়াগরাজ স্টেশন থেকে এবং এটি এসে পৌঁছায় 5টার সময় প্রয়াগরাজ স্টেশন থেকে বেনারসে। তো আমরা বেনারসের স্টেশনটা চারপাশটা একটু দেখে নিলাম। দেখার পর ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি স্টেশনের বাইরের দিকে। সত্যি স্টেশনের বাইরের দিকটা এতটাই অপরূপ সুন্দর যে সত্যি এখানে একটা স্পিরিচুয়ালিস্টিক ব্যাপার লাগছে। স্টেশনটি অনেকটা মন্দির আদলে তৈরি হয়েছে, দেখে তো আমাদের খুবই ভালো লাগছে। তখন অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে। আমরা এই বেনারস স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে অটো ধরে আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরের নিকটবর্তী একটি হোটেলে। এই হোটেলটির নাম হলো হোটেল কাশী এবং হোটেলটি সত্যি খুবই সুন্দর। এদের ব্যবস্থাপনা সব দিক থেকেই খুবই ভালো। আমরা হোটেলটা বুক করে ক্রমশ রুমের দিকে এগিয়ে গেলাম। রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে ট্রিপল বেডের একটা রুম রয়েছে এবং পুরোটাই এসি একটা রুম। বড় একটা এলসিডি টিভি দেওয়া আছে এবং আমি হোটেলের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টয়লেটটি। তাই আমি একবার দেখে নিলাম টয়লেটটি ক্লিন আছে কি না। টয়লেটটি ভিতরে ঢুকলাম, দেখলাম সত্যি টয়লেটটিও যথেষ্ট ক্লিন করা আছে এই হোটেলটিতে। এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে, গিজারও রয়েছে এবং কল, সমস্ত কিছু এখানে রয়েছে। অ্যাকচুয়ালি ওয়েল ফার্নিশড রুম। দেখে আমার খুব ভালো লাগলো
এবং আমরা রুমটা নিয়ে নিলাম। রুমের চারিপাশটা একটু ঘুরে দেখলাম আমরা, এবং এইখানে হোটেলের চারিপাশটা আমি একটু বেরিয়েও পড়লাম। মার্কেট রয়েছে সামনে, মার্কেটটাও খুব সুন্দর। তারপরে আবার রুমে এসে আমরা সেই দিনটা শুয়ে পড়লাম এই হোটেলে। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম কাশী বিশ্বনাথ দর্শন করতে। কাশী বিশ্বনাথ দর্শন করাতে গিয়ে ফার্স্ট আমাদের এই কেদারঘাটে আসতে হয়েছিল। এই কেদারঘাট থেকে আমাদের লঞ্চে করে আমরা কাশী বিশ্বনাথ যাব। এই হচ্ছে সেই লঞ্চ ঘাট। এখানে প্রচুর মানুষ বিভিন্ন রকম পূজা পাঠ করছে, অনেক মানুষের সমাগম এখানে। বিভিন্ন দেশ দেশান্তর থেকে প্রচুর মানুষ এখানে ভিড় করেছে। এছাড়া যেহেতু এটা মহাকুম্ভের একটি মেলা ছিল, তাই মহাকুম্ভকে কেন্দ্র করেও প্রচুর মানুষ মহাকুম্ভ থেকে এই কাশী বিশ্বনাথে এসেছেন, তারা কাশী বিশ্বনাথকে দর্শন করতে। আমি ক্রমশ এগিয়ে গেলাম। আস্তে আস্তে আমি এইখান থেকে লঞ্চে করে কাশী বিশ্বনাথ যাব। আমি এগিয়ে গেলাম লঞ্চের দিকে, এবং এই লঞ্চে আরো অনেকেই উঠেছে। আমাদের লঞ্চ ছেড়ে দিল। যখন আমরা গঙ্গা বক্ষের উপর দিয়ে যাচ্ছি, সত্যি মনটা ভরে গেল। কাশী বিশ্বনাথের সেই গঙ্গা বক্ষ, এই গঙ্গা বক্ষের উপর দিয়ে যেতে যেতে এখানে অনেক টেম্পল আছে, যেটা এইখানে যে নৌকো চালাচ্ছিল সে একে একে প্রত্যেকটা ঘাটের এবং টেম্পলের ডেসক্রিপশন দিচ্ছিল। আমরা চলেছি আস্তে আস্তে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। নদীর জলটি এতটাই সুন্দর আর উজ্জ্বল, রোদ্দুরে পুরো ঝলমল করছে নদীর জলটি। আমি গঙ্গাবক্ষের উপর দিয়ে যখন যাচ্ছি, এতটাই জোরে হাওয়া দিচ্ছিল আর এত ঠান্ডা চারিপাশটা, সত্যি মনটা আমার ভরে গেল। যেহেতু আমরা জানুয়ারি মাসের দিকে গিয়েছিলাম, তাই জন্য প্রচণ্ড ঠান্ডা ছিল এইখানটায়। আমাদের একটা লাইফ জ্যাকেটও পরিয়ে দেওয়া হয়েছিল ফর সেফটি পারপাস। আমাদের বোটটি এই জায়গাটি এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। যারা যারা স্নান করবার তারা এখানে স্নান করেছেন। এরপরে স্নান করার পর আমরা এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। পথে যেতে যেতে অনেকগুলো টেম্পল এবং ঘাটগুলো আমরা দেখলাম। এই ঘাটগুলোর বিবরণ এই নৌকোর যে মাঝি রয়েছে সে প্রত্যেকটা বিবরণ দিচ্ছিল। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রত্যেকটা জায়গার এবং প্রত্যেকটা ঘাটের ডেসক্রিপশন আমি এই ভ্রমণ বৃত্তান্তে ব্যাখ্যা করব। এছাড়া আপনারা এই কাশী বিশ্বনাথ টেম্পলে কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন এবং আপনারা কোথায় পুজো দেবেন সমস্ত, এবং কতই বা খরচা, সমস্ত কিছু ডেসক্রিপশন আমরা এই ভ্রমণ বৃত্তান্ততে ব্যাখ্যা করব। আমাদের এই যে লোকটি, এ প্রত্যেকটা ঘাটের ডেসক্রিপশন দিচ্ছিল এবং আমরা ধীরে ধীরে চলেছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই কাশী বিশ্বনাথের মন্দিরের অনেক পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। আমি আপনাদের সাথে একে একে সেই পৌরাণিক অলৌকিক কিছু ঘটনা আলোচনা করব এই ভ্রমণ বৃত্তান্তে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কাশী বিশ্বনাথ মন্দির, যা স্বর্ণ মন্দির নামেও পরিচিত, ভারতের সবচেয়ে সম্মানিত এবং প্রাচীন হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি। পবিত্র বেনারস শহরে অবস্থিত, এটি ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। কয়েক সহস্রাব্দ ধরে বিস্তৃত ইতিহাসের সাথে এই মন্দিরটি সাম্রাজ্যের উত্থান পতন, তীর্থযাত্রীদের ভাটা এবং অগণিত উপাসকদের অবিরাম ভক্তির সাক্ষী হয়েছে। এই বিস্তৃত অনুসন্ধান আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে ইতিহাসের গভীর অনুসন্ধান করব।
হিন্দু ধর্মে এর উৎপত্তি, বিবর্তন এবং তাৎপর্যের সন্ধান করব। এই ভ্রমণ কেবল মন্দিরের স্থাপত্য বিষয় প্রকাশ করবে না, বরং এর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরবে। কাশী বিশ্বনাথ মন্দিরের উৎপত্তি। কাশী বিশ্বনাথ মন্দিরের উৎপত্তি প্রাচীনকাল থেকে শুরু হয়েছিল এবং এর ইতিহাস কাশী বারাণসীতে কিংবদন্তি শহর, যা কাশী বা বেনারস নামেও পরিচিত, এর সাথে জড়িত। হিন্দু ধর্মের 7টি পবিত্রতম শহরের মধ্যে একটি কাশীকে ভগবান শিবের আবাসস্থল হিসাবে বিবেচনা করা হয়, যিনি মহাবিশ্বের ধ্বংসকারী এবং রূপান্তরকারী। মন্দিরের ইতিহাস অনাদিকাল থেকে শুরু হয়েছে বলে জানা যায় এবং স্কন্দ পুরাণ এবং কাশী খণ্ড সহ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে এর উল্লেখ রয়েছে। কিংবদন্তি অনুসারে ভগবান শিব নিজেই এই স্থানে জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, যা তারা নিরাকার লিঙ্গের একটি পবিত্র প্রতিনিধিত্ব। এই জ্যোতির্লিঙ্গকে ঐশ্বরিক শক্তির মূর্ত প্রতীক বলে বিশ্বাস করা হয় এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আকর্ষণ করে। প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক ভক্ত মূল মন্দিরটি নির্মাণ করেছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটির বেশ কয়েকটি পুনর্গঠন এবং সংস্কার করা হয়েছে, যা বিভিন্ন যুগের পরিবর্তিত স্থাপত্য শৈলী এবং ধর্মীয় অনুশীলনের প্রতিফলন ঘটায়। মন্দিরের স্থাপত্য। কাশী বিশ্বনাথ মন্দিরটি নাগর শৈলীর মন্দির স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, যার বৈশিষ্ট্য হল এর সুউচ্চ শিখর এবং জটিলভাবে খোদাই করা পাথরের সম্মুখভাগ। মন্দির কমপ্লেক্সটি বিভিন্ন স্থাপত্য উৎপাদনের মিশ্রণ, যার মূল মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরের গর্ভগৃহ ভগবান বিশ্বনাথের শ্রদ্ধেয় জ্যোতির্লিঙ্গ রয়েছে। মন্দিরের বাইরের অংশটি অসাধারণ খোদাই দিয়ে সজ্জিত, যেখানে হিন্দু পৌরাণিক কাহিনী, স্বর্গীয় প্রাণী এবং জটিল ফুলের নকশার দৃশ্য চিত্রিত করা হয়েছে। মন্দিরের দেওয়ালে জটিল শিল্পকর্ম প্রাচীন ভারতীয় কারিগরদের কারুশিল্পের প্রমাণ। হিন্দু ধর্মের তাৎপর্য। হিন্দু ধর্মে কাশী বিশ্বনাথ মন্দিরের আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। বিশ্বাস করা হয় যে এই পবিত্র স্থানে তীর্থযাত্রা করলে পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। ভক্তরা দূর দূরান্ত থেকে শিবের আশীর্বাদ পেতে এবং প্রার্থনা করতে আসেন। এই মন্দিরটি 4 ধাম যাত্রার একটি অবিচ্ছেদ অংশ, যা ভারতের 4টি পবিত্র তীর্থস্থানকে অন্তর্ভুক্ত করে। অন্য 3টি হল বদ্রীনাথ, দ্বারকা এবং পুরী। তীর্থযাত্রীরা আধ্যাত্মিক পরিপূর্ণতা অর্জনের জন্য 4টি ধাম পরিদর্শন করার আকাঙ্ক্ষা পোষণ করে। পুরাণ ও কিংবদন্তি। কাশী বিশ্বনাথ মন্দিরে রয়েছে এমন কিছু পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্ত এবং দর্শনার্থীদের মুগ্ধ করে আসছে। এই গল্পগুলি কেবল মন্দিরের রহস্যকেই বাড়িয়ে তোলে না, বরং এর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে আরো গভীর ধারণা প্রদান করে। আসুন এই শ্রদ্ধেয় মন্দিরের সাথে সম্পর্কিত কিছু বিখ্যাত পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি সম্পর্কে জেনে নেওয়া যাক। ভগবান শিবের আবির্ভাব কিংবদন্তি। কাশী বিশ্বনাথ মন্দিরে কেন্দ্রীয় দেবতা হলেন ভগবান শিব, যাকে প্রায়শই বিশ্বনাথ বা বিশ্বেশ্বর বলা হয়, যার অর্থ বিশ্বের শাসক। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব বারাণসীতে আবির্ভূত হয়ে শহর এবং এর বাসিন্দাদের আশীর্বাদ করেছিলেন। বিশ্বাস করা হয় যে এখানে তার উপস্থিতি বারাণসীকে একটি পবিত্র স্থান করে তোলে, যেখানে মোক্ষ অর্জন করা যায়। জ্যোতির্লিঙ্গের কিংবদন্তি। মন্দিরকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবদন্তিগুলির মধ্যে একটি হল জ্যোতির্লিঙ্গের গল্প। জ্যোতির্লিঙ্গ হল একটি
উজ্জ্বল লিঙ্গ আকারে ভগবান শিবের একটা পবিত্র প্রতিনিধিত্ব। স্কন্দ পুরাণ অনুসারে ভগবান বিশ্বনাথ স্বয়ং বারাণসীতে জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, যা এটিকে ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি করে তুলেছে। জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের শাশ্বত প্রকৃতির প্রতিনিধিত্ব করে এবং ঐশ্বরিক আশীর্বাদ কামনা করে অসংখ্য তীর্থযাত্রীকে আকর্ষণ করে। কাল ভৈরবের কিংবদন্তি। ভগবান শিবের অবতার কাল ভৈরবকে বারাণসী এবং কাশী বিশ্বনাথ মন্দিরের রক্ষক দেবতা বলে মনে করা হয়। কথিত আছে যে কাল ভৈরব নিশ্চিত করেন যে কেউ অশুভ উদ্দেশ্যে নিয়ে বারাণসীতে প্রবেশ করতে না পারে। কিংবদন্তি অনুসারে কাল ভৈরব তার অহংকারের শাস্তি হিসাবে ব্রহ্মার 5টি মাথার একটি কেটে ফেলেছিলেন, যা ভগবান শিবের শ্রেষ্ঠত্বের প্রতীক। অন্নপূর্ণা দেবীর কিংবদন্তি। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির, যা পুষ্টির দেবী অন্নপূর্ণা দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব এবং দেবী পার্বতী একবার খাদ্যের গুরুত্ব নিয়ে কৌতুকপূর্ণ তর্ক করেছিলেন। তার বক্তব্য প্রমাণ করার জন্য দেবী পার্বতী অদৃশ্য হয়ে যান, যার ফলে সমগ্র বিশ্ব ক্ষুধার্ত হয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ভগবান শিব ভিক্ষুকের রূপ ধারণ করে বারাণসীতে আসেন। এখানে দেবী অন্নপূর্ণা তাকে খাবার খাওয়ান এবং কৃতজ্ঞতা স্বরূপ ভগবান শিব প্রতিশ্রুতি দেন যে বারাণসীতে কখনো দারিদ্র আসবে না। রাজা হরিশ্চন্দ্রের কিংবদন্তি। সত্য ও ন্যায়ের প্রতি তার অটল অঙ্গীকারের জন্য পরিচিত রাজা হরিশ্চন্দ্রের মূল কাশী বিশ্বনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। বারাণসীর হরিশ্চন্দ্র ঘাটে চিত্রিত তার ত্যাগের কাহিনী মন্দিরের ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। বলা হয় যে সত্যের প্রতি আনুগত্যের কারণে রাজা তার রাজ্য, পরিবার এবং সম্পদ হারিয়েছিলেন, কিন্তু অবশেষে ভগবান বিশ্বনাথের আশীর্বাদে তার রাজ্য ফিরে পান। এই স্থানটি রাজা হরিশ্চন্দ্র একটা সময় ডোমের কাজ করতেন। হরিশ্চন্দ্র ঘাট একমাত্র স্থান যেখানে জীবন ও মৃত্যুর আচার অনুষ্ঠান প্রত্যক্ষ করা যায়। বারাণসীতে গঙ্গা নদীর পবিত্র তীরে অবস্থিত এই ঘাটটি নামকরণ করা হয়েছে কিংবদন্তি রাজা হরিশ্চন্দ্রের নামে, যিনি সত্য কথা বলার এবং অটল ধার্মিকতার প্রতি তার নিষ্ঠার জন্য পরিচিত। হিন্দু পুরাণ অনুসারে হরিশ্চন্দ্র ঘাটের একটি সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে। আগুনের শিখা, ঝিকিমিকি কাঠ এবং সংঘৃত ছাইয়ের মধ্যে হরিশ্চন্দ্র ঘাট দর্শনার্থী এবং পর্যটকদের এই স্থানের আধ্যাত্মিক মর্ম প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানায়। দর্শনার্থীরা তাদের চোখের সামনে শবদাহের ঘটনা দেখে জীবন ও মৃত্যু চক্রের দেখতে পান। হরিশ্চন্দ্র ঘাটের কাছে আপনারা যে সমস্ত ঘাটগুলো দেখতে পাবেন সেটা হচ্ছে কাল ভৈরব মন্দির, এছাড়া রয়েছে মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির, এছাড়া রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির আর মণিকর্ণিকা ঘাট, এছাড়া রয়েছে দশমেধ ঘাট। একটি পবিত্র নদী হিসাবে বিবেচিত গঙ্গা নদীর সাথে এই শহরের সংযোগ এর ঐশ্বরিক তাৎপর্যকে আরো বাড়িয়ে তোলে। আমরা সন্ধেবেলার দিকে এই বোটটিতে করে বেনারসের সবথেকে পৌরাণিক এবং বিখ্যাত সেটি হচ্ছে গঙ্গা আরতি। আমরা গঙ্গা আরতি দেখার জন্য বেরিয়ে পড়লাম এই বোটটিতে করে। সত্যি রাত্রিবেলায় আমরা যখন এই বোটটি করে অগ্রসর হলাম, চারিদিকে প্রচুর মানুষের সমাগম এবং এইখানে গঙ্গা আরতি হয়ে চলেছে। সত্যি একটি লাগছিল যে মনে হচ্ছে একটা স্পিরিচুয়ালিস্টিক ব্যাপার তো এখানে রয়েছে, একটা স্বর্গীয় পরিবেশ অনুভব করছি এই জায়গায়। সত্যি দেখে মনটা ভরে গেল। আমরা নদীর উপরে বোটের উপরে বসে বসে এই গঙ্গা আরতি আমরা দর্শন উপভোগ করছিলাম। গঙ্গা আরতি হিন্দু ধর্মের একটি পবিত্র আচারের প্রতিনিধিত্ব করে, যেখানে
আমরা আলো এবং শব্দের উপাদানগুলোর মাধ্যমে ঐশ্বরিক প্রতি আমাদের আন্তরিক ভক্তি নিবেদন করি। এটি উচ্চতর শক্তির সাথে সংযোগ স্থাপন, কৃতজ্ঞতা প্রকাশ এবং একটি সুরেলা জীবনের জন্য আশীর্বাদ প্রার্থনা করার একটি সুন্দর উপায় হিসাবে কাজ করে। এটি ঐশ্বরিক অভিজ্ঞতা লাভের একটি সূচক। গঙ্গা আরতি কেন দেখা উচিত? 1. আধ্যাত্মিক পুষ্টি। এটি আপনার আত্মাকে পুষ্ট করার এবং দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলার মধ্যে অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার একটি সুযোগ। ইতিবাচক শক্তি। প্রশান্তিদায়ক স্রোত, মন্ত্রমুগ্ধকর শিখা এবং পুরোহিতের মন্ত্র ইতিবাচকতা এবং প্রশান্তির এক আভা তৈরি করে। সম্প্রদায় ও ঐক্য। সহভক্তদের সাথে আরতিতে যোগদান দর্শকদের মধ্যে সম্প্রদায় ও ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে। ঐশ্বরিক আশীর্বাদ। আপনার নির্বাচিত দেবতার আশীর্বাদ কামনা করুন এবং ভালোবাসা, স্বাস্থ্য এবং সাফল্যে ভরা জীবনের জন্য প্রার্থনা করুন। এই লাইভ গঙ্গা আরতির সময়সূচি কখন আসা যাবে? এই গঙ্গা আরতি মর্নিং এ শুরু হয় সামারে সকাল 5টা থেকে 7টা, আর উইন্টারে সকাল 5:30 থেকে 7:30। এছাড়া ইভিনিং আরতি হয় সামারে সন্ধে 6:30 থেকে এবং উইন্টারে সন্ধে 7টা থেকে শুরু হয় এই গঙ্গা আরতি। এই গঙ্গা আরতি আপনি কোন কোন ঘাট থেকে দেখতে পারবেন? এই আরতি দেখতে গেলে আরশি ঘাটে এসে আপনি দেখতে পারেন। এছাড়া রয়েছে রাজেন্দ্র প্রসাদ ঘাট, এখান থেকেও আপনি গঙ্গা আরতি দেখতে পারেন। এছাড়া রয়েছে তুলসী ঘাট, এখান থেকেও আপনি গঙ্গা আরতি দেখতে পারেন। বারাণসী বিশ্বের প্রাচীনতম স্থানগুলোর মধ্যে অন্যতম বলে পরিচিত। এটি সপ্তপুরীর অংশ, যা ভারতের 7টি পবিত্র শহরের মধ্যে একটি, যার মধ্যে রয়েছে অযোধ্যা, মথুরা, হরিদ্বার, কাঞ্চিপুরম, উজ্জয়িনী এবং দ্বারকা। হিন্দু পুরাণ অনুসারে বারাণসী স্বয়ং ভগবান শিব প্রতিষ্ঠা করেছিলেন। যখন শিব এবং ব্রহ্মার মধ্যে একটি যুদ্ধ শুরু হয়, তখন শিব ব্রহ্মার 5টি মাথার মধ্যে একটি কেটে ফেলেন। বিশ্বকে তার বিজয় দেখানোর জন্য শিব কাটা মাথাটি তার হাতে বহন করেছিলেন। এমনকি তিনি ব্রহ্মাকে অসম্মান করে তার মুখে একটি লাগামও পরিয়েছিলেন। যখন শিব সেই শহরে পৌঁছান, যাকে আমরা এখন বারাণসী বলি, তখন মাথাটি তার হাত থেকে পড়ে মাটিতে অদৃশ্য হয়ে যায়। সেই থেকে বারাণসী ভারতের হিন্দুদের জন্য অন্যতম পবিত্র শহর হিসাবে রয়ে গেছে। বর্তমানে এই শহরটি ভারতের আধ্যাত্মিক রাজধানী, যেখানে বারাণসীর গঙ্গা আরতিতে অংশ নেওয়া খুবই আবশ্যক। আরতি হলো সেই কারণ যার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই শহরে আসেন। সূর্যাস্তের সময় 45 মিনিটের আরতি একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা প্রদান করে। এটি আপনাকে একটি যাত্রা নিয়ে যায় এবং প্রথমবার দেখার পরে আপনি আর আগের মতো থাকেন না। আরতি প্রতিটি বারাণসী ট্যুর প্যাকেজের অন্তর্ভুক্ত থাকে। গঙ্গা আরতি একটি দৃশ্যমান আনন্দ। হিন্দু পুরাণে গঙ্গা হল পবিত্রতম নদী। এই কারণে বিশ্বাস করা হয় যে নদীতে ডুব দিলে আপনার পাপ ধুয়ে যায়। আপনি যখন বারাণসীর অনেক ঘাটের মধ্যে একটিতে যান, তখন আপনি নদীতে স্নান করতে বিপুল সংখ্যক ভক্তকে দেখতে পাবেন। মানুষের নিরাপত্তার জন্য নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া থেকে মানুষকে বাঁচাতে চেইন এবং খুঁটি ব্যবহার করা হয়। ভক্তরা নদীতে ডুব দিতে যতটা পছন্দ করেন, ততটাই তারা এটিকে শ্রদ্ধা করেন। প্রতি সন্ধ্যায় বারাণসীর পুরোহিতরা গঙ্গার ঘাটে একটি বিস্তৃত এবং
অত্যন্ত সুন্দর আরতি পরিবেশন করে। এর মধ্যে সবচেয়ে বিশিষ্ট ঘাট হল দশাশ্বমেধ ঘাট, যা কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশে অবস্থিত। অন্যান্য ঘাট যেখানে লোকেরা বারাণসী আরতি দেখতে পারে সেগুলো হলো আরশি ঘাট এবং রাজেন্দ্র প্রসাদ ঘাট। দশমেধ ঘাট এক মুহূর্তে আরতি দেখার জন্য নিখুঁত জায়গা খোঁজার জন্য হইচই থাকে এবং অন্য মুহূর্তে শঙ্খ বাজানো হলে পুরো শহর নীরব হয়ে যায়। শঙ্খ ঘোষণা করে যে আরতি শুরু হচ্ছে এবং এটি সবার দৃষ্টি আকর্ষণ করে। যেহেতু বেনারসের গঙ্গা আরতি গঙ্গা নদীর জন্য, তাই অনেক উঁচু মঞ্চের মধ্যে একটি দেবী গঙ্গার একটি মূর্তি কেন্দ্র স্থাপন করা হয়। ঘণ্টা ও মন্ত্রের শব্দ এবং ধূপকাঠি ও প্রদীপ জ্বালানোর মাধ্যমে আরতি চলতে থাকে। পুরোহিতরা এমন একটি সুসংগত পদ্ধতিতে গঙ্গা নদীর পুজো করেন যা একটি মন্ত্রমুগ্ধ দৃশ্য তৈরি করে। তারা এখনো পর্যন্ত হাজার হাজার লোকের সামনে এটি করে আসছে এবং অনুশীলন এবং অদম্য ভক্তি তাদের কাজে নিখুঁত করে তোলে। যদিও এটি বিপজ্জনক বলে মনে হয়, তবুও প্রদীপগুলো নিরাপদ হাতে থাকে। এটি ৪৫ মিনিট ধরে চলে এবং ১ সেকেন্ডের জন্য চোখ সরানো কার্যত অসম্ভব। এই কারণে বারাণসী ঘাট আরতি সারা দেশে জনপ্রিয়। আপনি যখন বারাণসী যান তখন আপনি যে ধর্মই পালন করেন না কেন, এই অভিজ্ঞতাটাই আপনারা মিস করা উচিত নয়। গঙ্গা আরতি দেখার সময় দীর্ঘদিন ধরে বারাণসী গঙ্গা আরতি শুধুমাত্র সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। এটি সর্বদা সূর্যাস্তের ঠিক পরেই নির্ধারিত ছিল। গ্রীষ্মকালে এটি প্রায় ৭টায় শুরু হতো এবং শীতকালে প্রায় ৬টায়। যদিও সন্ধ্যার আরতি দশমেধ ঘাটের উপর দৃষ্টি নিবদ্ধ করে অনুষ্ঠিত হয়, তবে সকালের আরতি আরশি ঘাটের উপরে দৃষ্টি নিবদ্ধ করে। যেহেতু এটি ভোরের আগে শুরু হয় এবং দিনের আলো পর্যন্ত প্রসারিত হয়, তাই এটি সন্ধ্যার আরতির তুলনায় কম দর্শক পায়। এর কারণ আরতির সময়, আর এটি কোনোভাবেই কম বিস্তৃত হওয়ার কারণে নয়। প্রকৃতপক্ষে আরশি ঘাটের সকলের আরতি ও সমানভাবে সুন্দর। এখানে শুধুমাত্র গঙ্গা মাইয়াকে প্রার্থনা করা হয় না, আপনি কিছু বৈদিক মন্ত্র, রাগ এবং যোগ উপভোগ করতে পারেন। গ্রীষ্মকালে সকালের গঙ্গা আরতির সময় হলো সকাল ৫টা থেকে ৭টা এবং শীতকালে ৫:৩০ থেকে ৭:৩০। সকালের গঙ্গা আরতি আত্মার জন্য একটি আধ্যাত্মিক আনন্দ। সকালের আরতিকে সুবাহ এই বেনারস বলা হয় এবং এটি বারাণসীতে সকাল শুরু করার আদর্শ উপায় হিসাবে বিবেচিত হয়। এটি উত্তরপ্রদেশের রাজ্য সরকারের একটি উদ্যোগ ছিল, যা ২০১৪ সালে শুরু হয়েছিল। এটি বৈদিক শ্লোক দিয়ে শুরু হয় এবং তারপরে গঙ্গা আরতি হয়। এই মহাবিশ্বের সবকিছুই যে ৪টি মৌলিক উপাদান দিয়ে গঠিত, যথা পৃথিবী, জল, আকাশ এবং আগুন, তাদের প্রতিও আরতির সময় শ্রদ্ধা জানানো হয়। আরতিটি দশমেধ ঘাটের সন্ধ্যায় পরিবেশিত আরতির মতোই, শুধুমাত্র আপনি কম লোকের কারণে এটিকে আরো স্পষ্টভাবে এবং অনেক কাছ থেকে দেখতে পারেন। আরতির পরে বেনারস ঘরানোর শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা শাস্ত্রীয় সঙ্গীত এবং রাগ নিয়ে বেরিয়ে আসেন। ঘরানা উত্তর ভারতের গুরুত্বপূর্ণ সামাজিক সংস্থা। প্রতিটি সংস্থা সঙ্গীত বা নৃত্যের একটি কারুশিল্প বিশেষজ্ঞ। বেনারস ঘরানা ২০০ বছর আগে পণ্ডিত রাম সহায় প্রতিষ্ঠা করেছিলেন। এটি যখন তবলা বাজানোর ৬টি সাধারণ শৈলীর মধ্যে একটি। পণ্ডিত রাম সহায় নিজেই লখনৌ ঘরানার প্রশিক্ষিত ছিলেন। বারাণসী পরিদর্শন এবং গঙ্গা আরতি দেখার জন্য কিছু টিপস দেওয়া হলো। বারাণসীর সমস্ত আধ্যাত্মিক স্থানের মধ্যে গঙ্গা আরতির জন্য আপনার দশমেধ ঘাট এবং সুবাহ এই বেনারসের জন্য আরশি ঘাট
পরিদর্শন করা উচিত। এই দুটো আরতি বিনামূল্যে, যদিও সন্ধ্যের আরতিতে আপনাকে একটা নৈবেদ্য দিতে বলা হবে, তবে এটি বাধ্যতামূলক নয়। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ নৈবেদ্য দিতে পারেন। সন্ধ্যার আরতির জন্য এটি শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়। ঘাটটি খুব সহজেই ভিড় হয়ে যাবে। আপনি যদি সেরা জায়গা খুঁজে পেতে চান, তবে আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এবং অন্য সবার আগে ঘাটে যেতে হবে। সকালের আরতির জন্য কোনো তাড়াহুড়ো নেই, তবে আপনাকে সম্পূর্ণভাবে সুবাহী বেনারস অভিজ্ঞতা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাড়াতাড়ি ঘুমানো ভালো, যাতে আপনি সতেজ হয়ে উঠতে পারেন এবং সুবাহী বেনারস শুরু হওয়ার প্রথম মুহূর্ত থেকেই অংশ নিতে পারেন। এবার আসি এই মন্দিরগুলোর সম্পর্কে। ফার্স্ট, কাল ভৈরব মন্দির। এই মন্দিরটি হরিশ্চন্দ্র ঘাট প্রাঙ্গণের মধ্যে অবস্থিত। কাল ভৈরব মন্দিরটি ভগবান শিবের এক ভয়ঙ্কর রূপ ভগবান ভৈরবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ভক্তরা তাদের পরিবারের সুরক্ষা এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ কামনা করে এখানে প্রার্থনা করেন। বারাণসীতে কোতোয়াল নামেও পরিচিত। কাল ভৈরবকে শহরের রক্ষক হিসাবে বিবেচনা করা হয়। মন্দিরটি তার শক্তিশালী আভা এবং প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত, যা অনেক ভক্তের দৃষ্টি আকর্ষণ করে। কখন? এটি সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির। এটি হরিশ্চন্দ্র ঘাটের কাছে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির। এটি সম্পূর্ণরূপে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দিরের প্রার্থনা করলে ভক্তরা মৃত্যুর ভয় কাটিয়ে উঠতে এবং আধ্যাত্মিক মুক্তি পেতে সাহায্য করবে। মন্দিরটি তার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জন্য বিখ্যাত, যা স্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রদান করে বলে আশ্বাস করা হয়। এটি ভোর 4টে থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। এই মন্দিরটি হরিশ্চন্দ্র ঘাট থেকে খুব অল্প দূরে অবস্থিত। মন্দিরটি সম্পূর্ণরূপে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ভক্তরা দেবতার আশীর্বাদ পেতে এবং মন্দিরের জটিল স্থাপত্য দেখার জন্য প্রচুর সংখ্যায় এই মন্দিরে আসে। এটি ভোর 3টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট হরিশ্চন্দ্র ঘাটের পাশে অবস্থিত। এই ঘাটটি বারাণসীর প্রাচীনতম এবং শবদাহ অনুষ্ঠানের জন্য সর্বাধিক ব্যবহৃত হয়। দর্শনার্থীরা পুরোহিতরা উচ্চারিত মন্ত্রের প্রতিধ্বনির সাথে শবদাহ প্রক্রিয়াটি দেখতে পারেন। এই ঘাটটা প্রকৃতপক্ষে জীবন ও মৃত্যু চক্রের প্রতীক এবং কিভাবে একজন ব্যক্তি মোক্ষ অর্জনের মাধ্যমে পৃথিবী ত্যাগ করেন তার প্রতীক। দশমেধ ঘাট। বারাণসীতে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঘাটটি সবচেয়ে প্রাণবন্ত ঘাটগুলোর মধ্যে একটি। বিখ্যাত গঙ্গা আরতি এবং অন্যান্য আচার অনুষ্ঠান দেখার জন্য ঘাটটি সর্বদা ভিড় করে। প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের সময় আরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র নদীর আশীর্বাদ পেতে পুরোহিতরা কিছু আচার অনুষ্ঠান পালন করে। লস্যি, বাটি ছোকা, পুরি সবজি, সমোসা, রাবড়ি, এইসব খাবারগুলো নদীর ধারে আপনি পাবেন। আপনারা কিভাবে আসবেন এই বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে? যারা কলকাতায় থাকেন তারা কলকাতা থেকে আপনারা আসতে পারেন। অনেকগুলো ট্রেন আছে, যেমন হচ্ছে দুর্গানী এক্সপ্রেস। এটি সকাল 12টা 10 মিনিটে কলকাতা থেকে ছাড়ে এবং এটি রাত 10টা 10 মিনিটে বারাণসী জংশনে এসে পৌঁছয়। এছাড়া আছে কুম্ভ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12369। এটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে দুপুর 1টার সময় এবং এটি বারাণসীতে এসে পৌঁছয় পরের দিন সকাল 1টা 45-এ। এছাড়া রয়েছে বিভূতি এক্সপ্রেস, যেটি 12333 নাম্বার, যেটি কিনা হাওড়া থেকে ছাড়ে 7টা 55 মিনিটে সন্ধে এবং
পরের দিন সকালবেলা সকাল 9:50 বারাণসী জংশনে এসে পৌঁছচ্ছে। এছাড়া রয়েছে HWH-ASR মেল ট্রেন নাম্বার 13005। এটি হাওড়া স্টেশন থেকে সন্ধে 7:15 ছাড়ে এবং বারাণসীতে গিয়ে পরের দিন সকাল 9:15 গিয়ে পৌঁছয়। এছাড়া রয়েছে ডুন এক্সপ্রেস, যেটি কিনা সন্ধে 8:25 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং বারাণসীতে গিয়ে পৌঁছয় পরের দিন সকাল 11টায়। এছাড়া আছে হিমগিরি এক্সপ্রেস ট্রেন নাম্বার 12331। এটি হাওড়া স্টেশন থেকে রাত 11:55 ছাড়ে এবং এটি বারাণসীতে পরের দিন দুপুর 2:37 গিয়ে পৌঁছয়। এছাড়া রয়েছে কোয়াজাট এক্সপ্রেস ট্রেন নাম্বার 13151। এটি কলকাতা স্টেশন থেকে 11:45 ছাড়ে এবং এটি বারাণসীতে দুপুর 2:40 পৌঁছয়। এরপর আপনারা বারাণসী স্টেশনে পৌঁছানোর পর এখান থেকে অনেক অটো টোটো পাওয়া যায়, যেটি কিনা বারাণসী স্টেশন থেকে পৌঁছে দেবে আপনাদের কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। এবং সেই কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে অনেক হোটেল রয়েছে, সেখানে আপনারা যে কোনো হোটেলে আপনারা গিয়ে থাকতে পারেন, তাতে সকাল সকাল উঠে আপনারা পুজোটা দিতে পারবেন। সেই জন্য আপনারা কাশী বিশ্বনাথের সামনের হোটেলে থাকাটা ঠিক। বেনারসে কাশী বিশ্বনাথ টেম্পল ছাড়াও রয়েছে দশমেধ ঘাট, এসি ঘাট, মণিকাঞ্চন ঘাট। এছাড়া রয়েছে সারনাথ, ধামেকসুতপা, শ্রী সত্যনারায়ণ তুলসী মানস, সংকটমোচন হনুমান টেম্পল, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, দুর্গা টেম্পল, চৌখণ্ডী স্তূপ, রামনগর দুর্গ, নমঘাট, বাবা কাল ভৈরব, ভারত কলা ভবন জাদুঘর। এছাড়া রয়েছে দ্বারভাঙা ঘাট। এছাড়া রয়েছে শ্রী বিশালাক্ষী মাতা শক্তিপীঠ টেম্পল। বেনারসের কাশী বিশ্বনাথের এই সম্পূর্ণ ভ্রমণটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের মতবাদ কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। এছাড়া যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন, তাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বাবা বিশ্বনাথ। সবার তুমি মঙ্গল করো।